শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আফনান লারা। পর্ব সংখ্যা 15। আহানার মুখে এমন কথা শুনে শান্তর মুখের ভঙ্গি বদলে গেল। এসব কি বলছে ও? একবার রূপা, এখন আবার সে নিজে। রূপাটা না হয় মানলাম, তাই বলে তারও? জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে শান্ত বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? না বলি, সমস্যা নাই তো আপনার? কথা শেষ করে আহানা হাঁটা ধরলো। শান্ত তার চুলগুলো ঠিক করে পিছে পিছে আসতেছে। আহানা এসে রুম ভর্তি মানুষের সামনে দাঁড়ালো। শান্ত আহানার দিকে চোখ বড় করে তাকিয়ে গিয়ে সোফায় বসলো। আহানা হেসে রূপার রুমের দিকে চলে গেল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো শান্ত। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে নিল, টেনশন ফ্রি। আহানা রূপাকে নিয়ে আবার ফেরত এসে ওকে সোফায় বসিয়ে নিজেও বসলো। বড়রা কথা বলতেছে, আর এর মাঝে রূপা নওশাদ মনে মনে প্রেম নিবেদন করছে। তার মাঝে আহানা শান্ত চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। অবশেষে বড়দের আলাপ আলোচনায় এই ঠিক হলো যে 2 সপ্তাহ পর কাবিন হবে। যেহেতু রূপা গর্ভবতী, ব্যাপারটা তাড়াতাড়ি চুকাতে হবে। নওশাদ জব নেওয়ার পর্যন্ত রূপা তার বাবার বাসায় থাকবে। এবার সবাই মিষ্টিমুখ করতেছে। আহানার ট্রে নিয়ে রূপার মা বাবা নওশাদের মা বাবাকে মিষ্টি দিয়ে রান্নাঘরের দিকে গেল। করিডোরে কেউ একজন হাত বাড়িয়ে ওকে দেওয়ালের সাথে আটকে ধরলো। কি সমস্যা? মিষ্টি খাবো, দাও। তোমার এত বড় সাহস, বরের বড় ভাইকে মিষ্টি খাওয়াও না? বিয়ের ক্যান্সেল করে দিব, চেনো আমাকে? আপনার, আহানা মুচকি হেসে বলল, আপনার এত বড় সাহস বরের বড় ভাবিকে ধমকান? একদম বিয়ে ক্যান্সেল করে দেব। দুজনে হেসে দিল একসাথে। তারপর আহানা মিষ্টি একটা শান্তর হাতে দিতে দূর থেকে সেই একদল মেয়ে দাঁত কেলেই বলল, এই মিষ্টিতে কি আর দুলাভাইয়ের পেট ভরবে? শান্ত কাশতে কাশতে আহানার হাতের ট্রে থেকে পানি নিয়ে খেয়ে চলে গেল। আহানা মেয়েগুলোর দিকে না তাকিয়েই পালালো। মেয়েগুলো কথায় কথায় লজ্জা দেয়। বিয়ে না হয়েও লজ্জা সাগরে ডুব দিতে হচ্ছে। শান্ত গিয়ে সোফায় বসতেই নওশাদের বোন তমা তার বাবুর শান্তর কোলে দিয়ে বলল, শান্ত, বাবুটাকে কোলে নিয়ে মুখটা ফুলিয়ে বসে আছে। কারণ বাবু তার কোলে স্থির নেই। সে শান্তর মাথায় উঠে বসে ওর চুল টানতেছে, গায়ে টানতেছে। আহানার ট্রে রেখে সোফার রুমে ফেরত এসে এমন কাণ্ড দেখে ফিক করে হেসে দিল। শান্ত গালটা পাকিয়ে উঠে এসে আহানার কোলে বাবুটাকে রেখে চলে গেল। ফেরত এসে দেখলো বাবুটা আহানার কোলে শান্তভাবে ঘুমাচ্ছে। ও মা, শয়তান মেয়ে কোথাকার! আমার কাছে থেকে আমাকে ইচ্ছামতো জ্বালিয়েছে। আর আহানার কোলে গিয়ে উনি কি শান্তশিষ্ট বাচ্চাদের বোঝা দেয়? শান্তশিষ্ট বাচ্চাদের বোঝা দেয়। সন্ধ্যা হয়ে গেছে, যে যার বাসার দিকে রওনা হয়েছে। আহানা শান্তর বাইকে উঠে বসে হাতের চুড়িগুলো দেখছে, আবার বাসার দিকে তাকাচ্ছে। শান্ত কার সাথে যেন কথা বলতেছে, আসতেছেই না। শেষে পাক্কা 10 মিনিট পর এসে বাইকে বসলো সে। এত দেরি হলো কেন? কার সাথে কথা বলতেছিলেন? একটা মেয়েকে ভালো লাগছে, জোস, একদম জোস, তার সাথে কথা বলতেছিলাম। আহানা শান্তর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। শান্ত মাথায় হেলমেট পরতে পরতে বলল, কাঁধে হাত রাখো, না হলে পড়ে। শান্ত মাথায় হেলমেট পরতে পরতে বলল, কাঁধে হাত রাখো, না হলে পড়ে যাবে। আপনার কি? ওই মেয়েটাকে গিয়ে ড্রপ করে আসেন, আমি হেঁটে যেতে পারবো। ও আজ রূপাদের বাসায় থাকবে। আহানা রেগে ঘুরে বসলো। শান্ত বাইক স্টার্ট দিয়ে পেছন ফিরে আহানার হাত টেনে সামনে এনে এক হাত আহানার হাত ধরে রাখলো, আর এক হাত বাইক ধরলো। ছাড়ুন, এত দরদ দেখাতে হবে না। কোথা থেকে কারখানা পোড়া পোড়া গন্ধ আসতেছে? আহানা দাঁতে দাঁত চেপে বলল, এলিনা বেবির পরে যদি কেউ আসে তাও আমার কিছু যায় আসবে না। আমি তো তোমার জ্বালায় কথা বলি না। সত্যি দেখো, দূরে একটা কারখানায় আগুন ধরেছে। আহানা চোখ বড় করে চেয়ে ভাবলো, সত্যি তো। ধুর। শান্ত হাসতে হাসতে বাইক চালাচ্ছে। আহানা একরাশ অভিমান নিয়ে বলল, খাবো। সাথে সাথে শান্ত একটা টঙের সামনে বাইক থামিয়ে সেদিকে গেল। খাবো বলাই বুঝে গেছে আহানা কি খাবে। চা এনে দিয়ে আহানার গম্ভীর ভাব দেখে তার মায়া হলো। হেসে শান্ত বলল, আরে, ববির সাথে 2 দিন কথা বলে আমার শখ মিটে গেছে। তোমার কি মনে হয় আমি আরেকটা মেয়ের সাথে লাইন মারবো? ইম্পসিবল। আমাকে বলছেন কেন? তোমাকে তো বলিনি। ওই যে একটা সিমেন্টের পিলার দেখছো, সেটার বলছি। আহানা আর কিছু বলল না। যাই বলে শান্তর কথাই ঘুরিয়েই ছাড়ে।
কথা মাটিতে পড়তে দেয় না। বাসায় এসে আহানা দেখলো তার বাসার সামনে দুইটা মেয়ে দাঁড়িয়ে তারেক রহমানের সাথে কথা বলতেছে। আহানা সেখানে যেতেই তারেক রহমান আহানার দিকে চেয়ে মেয়েগুলোকে যেতে বলল। মেয়েগুলো আহানার বাসার ভেতর চলে গেল। কি ব্যাপার আঙ্কেল, ওরা কারা? আর বাসায় ঢুকলো যে? তুমি আর আমার বাসায় ভাড়া থাকতে পারবে না। একটা ছেলে প্রতিদিন আসা যাওয়া করে, তোমার সাথে মেশামেশি। ছি, মানুষ এখন আমাকেই দোষ দিচ্ছে। আজ তো দুইজন এসে কথাই শুনিয়ে গেল। আমি এদের ভাড়া দিব, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে চলে যাও। কিন্তু আঙ্কেল, আমি এই সন্ধ্যাবেলায় কই যাব? আমাকে একটা দিন সময় দিন, আমি বাসা খুঁজে চলে যাব। এখন মিম কণিকা নেই বাসায়, তুমি থাকতে পারো, তবে জাস্ট একটা দিন সময় দিলাম, চলে যেও। আহানা বাসায় ঢুকে চুপ করে বিছানায় বসে রইল। বাসা খোঁজা তো এত সহজ না। কি করব, কোথায় যাব? রূপার বাসায় তো যেতে পারবো না। ওর পুরো পরিবার জানে আমি শান্তর ওয়াইফ। আহানা তার ব্যাগ সব গুছিয়ে নিতে লাগলো। সব বলতে জামা কয়েকটা, শাড়ি, বিছানার চাদর, বালিশ আর একটা মাঝারি সাইজের ব্যাগে হাঁড়ি পাতিল নিচ্ছে। এসব তো রইলই, বাসা কই পাবো এখন? আমি জানতাম শান্তর এমন আসা যাওয়া তারেক আঙ্কেল আর আশেপাশের মানুষ ঠিকভাবে নিবে না, আর সেটাই হলো এখন। পরের দিন সকালে আর মুখে খাবার দিল না সে। চুপ করে বসে আছে। সারা রাত ঘুমাতে পারেনি। 6টা বাজতে 30 মিনিট বাকি। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আবারও হাঁটা ধরল সে। মিষ্টিকে পড়িয়ে বাসায় আসার সময় কিছু বাসা খুঁজবো থাকার জন্য। আহনা মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতেছে। সব বহুতল ভবন। এসবে তো মাসে 20 থেকে 30 হাজারের বেশি ভাড়া। ছোটখাটো বাসা পাবো কই? শান্ত ঘুমাচ্ছে। আজ আর আহানাকে জ্বালাতে জলদি ওঠে নাই। কালকে জার্নিতে ক্লান্ত হয়ে গেছে সে। আহানা হাঁটতে হাঁটতে থেমে গেল। একটা পুরান বাড়ি দেখে। 2 তলা বিল্ডিং। বিল্ডিংটার রং উঠে ছাই রং ধারণ করেছে। দালানের নিচতলায় সামনের বারান্দাকে স্টোর রুম বানানো হয়েছে মনে হয়। দুনিয়ার সব জিনিস ঠেসে ঠেসে রাখা। আর দোতলায় বারান্দাটা একদম পরিষ্কার। শান্তদের বাসা থেকে 1 কিলোমিটার চেয়ে একটু কম হবে বাসাটা। এখানে দাঁড়িয়ে শান্তদের বাসা দেখা যায়। আশেপাশে বস্তির মতো। আহানা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। ভাড়া দেওয়া হবে লেখা একটা সাইনবোর্ড। আহানা খুশি হয়ে ভেতরে গেল। নিচতলা বাসার দরজা নক করতে একজন বয়স্ক লোক এসে দরজা খুললেন। আহানা ওনাকে সালাম দিল। লোকটা সালাম নিয়ে আহানার দিকে চেয়ে আছে। তার মুখে সব পাকা দাড়ি, এমনকি ভ্রুও পেকে গেছে। লোকটা কাশির জন্য কথা বলতে পারছেন না। আহানাকে ভেতরে আসতে বলে উনি চলে গেলেন। আহানা গিয়ে সোফায় বসলো। সোফা লাল রঙের, তবে মনে হয় না এটা কেনার পর আর কোনোদিন পরিষ্কার করা হয়েছে। ময়লা হয়ে আছে। সোফার রুমের পাশে ডাইনিং টেবিল। রান্নাঘর থেকে রান্না করার আওয়াজ আসতেছে। লোকটা সারা বাসায় চশমা খুঁজতেছে আর একটা কথাই বলতেছেন, সালমা, সালমা, আমার চশমা কই? রান্নাঘর থেকে আওয়াজ আসলো, তোমার মাথায় দেখো। আহানা হেসে দিল, কারণ আসলে ওনার চশমা ওনার মাথায়। উনিও হাসলেন আর আহানার দিকে তাকিয়ে বললেন, বয়স তো কম হয়নি, এতদিন কি আর মনে থাকে? চশমাটা পড়তে পড়তে সোফায় এসে বসলেন তিনি। কি দরকার? আসলে আঙ্কেল, আমি বাসা ভাড়া নিতে চাই। তুমি একা? তোমার মা বাবা কি গ্রামে? না, আসলে আমার মা বাবা নেই, আমি অনাথ। এখানে চাকরি করি, সেই সূত্রে বাসা ভাড়া নিব। লোকটা চশমা খুলে তাকালেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে তো তোমাকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য। আমার খুব দরকার আঙ্কেল, আমি আজই আসি? হ্যাঁ, আসতে পারো। উপরের তলা খালি পড়ে আছে 1 বছর ধরে। আগে যারা থাকতো তারা নতুন বাড়ি পেয়েছে। এই পুরান বাড়িতে কে থাকতে চাইবে? সাইনবোর্ডটাই ও জং ধরে গেছে। আর কয়টা দিন হলে পেরেক নড়ে নিচে খুলে পড়তো হয়তো সাইনবোর্ডটা। ভাড়া 7,000 দিতে হবে। আহানার মুখটা ফ্যাকাশে করে তাকিয়ে রইল। আহানার মুখটা ফ্যাকাশে দেখে লোকটা বাইরের জানালার দিকে তাকিয়ে বললেন, আমরা ভাড়ার টাকায় সংসার চালাইতাম। এই 1 বছরে আমি মোটামুটি সংসার টেনেছি, মসজিদের ইমামতি করে। এই যে দূরে একটা ছোটখাটো মসজিদ আছে না, ওইটাতে। এখন আর হাত পা চলে না। বসে খাওয়ার বয়স। পোলাপাইন গা ঝেড়ে চলে গেছে দূরে, দেখতেও আসে না। আহানা রাজি হয়ে গেল। উঠতে যেতেই রান্নাঘর থেকে একজন বয়স্ক ভদ্র মহিলা আসলেন।
হাতের ট্রে, চায়ের কাপ 3টা, মুখে হাসি আর পরনে মেক্সি, মাথায় ওড়না পেঁচানো, হিজাবের মতো করে ইমামের বউ তো। আহানা মেয়ে বলে সামনে আসলেন। সাদা রুক্ষ চুল তার হিজাবের বাইরে একটু একটু দেখা যাচ্ছে। হেসে দিয়ে এসে চায়ের কাপে ট্রে টেবিলে রাখলেন তিনি। আহানা ওনাকে সালাম দিল। উনি আহানার পাশে বসে বললেন, যাক, আমার কথা বলার সাথী পেলাম তাহলে। কেউ কথা বলে না বুড়ো বুড়ির সাথে, তুমি তো বলবে। আহানা মাথা নাড়িয়ে সায় দিল। 2টা কাপে দুধ চা আর একটাতে রং চা। রং চা মহিলাটি খান আর দুধ চা হলো লোকটার। আহানা চায়ের কাপ হাতে নিয়ে ওনাদের কথায় মনোযোগ দিলেন। মনে হচ্ছে সত্যিকারের তার দাদা দাদি। লোকটা চা খেতে খেতে বললেন, আঙ্কেল ডাকিও না। আমার তো বয়স আঙ্কেলের মতো না, দাদার মতো। দাদা ডাকিও কেমন? আহানা ঠিক আছে বলল। মহিলাটি এবার উনি আজ কি রাঁধবেন সেই গল্প শুরু করে দিলেন। কাঁঠাল গাছ একটা বাসার পেছনের জায়গায় উঠেছিল কয়েক বছর আগে। সেটার কাঁঠাল কাল নিয়ে বিচিগুলো রোদে শুকিয়েছে। আজ রাঁধবে ইলিশ দিয়ে। এসব বলে যাচ্ছেন অনেকদিন কারোর সাথে কথা না বলায় বলে মনে হয় কত কত কথা জমে আছে ওনার। আহানাকে পেয়ে বলেই যাচ্ছেন। অবশেষে কথা ঝুড়ি খালি করে উনি আহানাকে ছাড়লেন। আহানার আজ ভার্সিটিতে যাবে না। জিনিসপাতি সব নিয়ে এই বাসায় উঠবে। আগে ওই বাসায় ভাড়া 4,000 ছিল, আর এটাই 7,000। তাও খারাপ না। বেতনের 10,000 থেকে 7,000 ভাড়া দিলে আর 3,000 থাকবে। মিষ্টির মা 2,000 দিবেন। শান্ত নোটের জন্য সে 3,000 দিবে। ভালোই হবে, সমস্যা নেই। আহানা সোজা বাসায় ফিরে গেল। সবকিছু নতুন বাসায় নেওয়ার জন্য একটা রিক্সা ধরিয়ে নিল। সুবিধা হতো আমার, কিন্তু 100 টাকা ভাড়া লাগবে, আর আমার কাছে তো 1 টাকাও নেই। আঙ্কেল, আমি যাচ্ছি। যাও, ভালো থেকো। আঙ্কেল, আমাকে 100 টাকা দিতে পারবেন? আমি আপনাকে বেতন পেলে দিয়ে দিব। কেন? রিক্সা দিয়ে জিনিসগুলো নিতে লাগবে। তারেক রহমান পকেট থেকে 100 টাকা দিতে দিতে বললেন, যার জন্য এই বাসা তোমাকে ছাড়তে হচ্ছে সে বুঝি তোমাকে 1 টাকাও দেয়নি? আহানা চুপ করে থেকে 100 টাকার নোটটা নিয়ে বেরিয়ে গেল। রিক্সায় সব উঠিয়ে দেখলো আর বিন্দুমাত্র জায়গাও নেই। রিক্সাওয়ালা যেতে যেতে বলল, আপা, আরেকটা রিক্সা ধরে আনেন। আহানা ওনাকে থামতে বলে বলল, ভাই, আপনি ভাড়াটা রাখেন। জিনিসগুলো ঠিকানাটার বাসার সামনে নিচে রোডে রেখে দিয়ে আপনি চলে যাইয়েন। আমি আসতেছি। আহানা হাঁটা ধরল। যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। শান্ত ভার্সিটিতে এসে বটতলায় বসে আছে সে কখন থেকে। গেটের দিকে তাকাচ্ছে, আবার ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে তাকাচ্ছে। আহানার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তমাল ওয়ান টাইম গ্লাসে কফি নিয়ে এসে শান্তর হাতে দিয়ে ওর পাশে বসলো। তারপর কফিতে চুমুক দিয়ে বলল, আহানা ফার্স্ট ইয়ারের ক্লাসে নেই। আমি ক্যান্টিন থেকে আসার সময় দেখলাম। নওশাদ ফোন টিপতে টিপতে বলল, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। রূপাও আসেনি, নয়তো খবর নিতে পারতাম। শান্ত ফোন নিয়ে আহানাকে কল দিল। আহানা তখন শান্তর বাসার সামনে দিয়ে যাচ্ছে। ফোন রিসিভ করতে শান্ত বলে উঠল, কি হয়েছে তোমার? ভার্সিটিতে আসতেছো না কেন? আহানা থেমে বলল, কাজে ব্যস্ত আছি। তারপর সে লাইন কেটে দিয়ে সাইলেন্ট করে আবার হাঁটা ধরল। শান্ত বুঝতেছে না কি হয়েছে। আহানা তার নতুন বাসায় এসে রোড থেকে সব জিনিসপাতি টেনে টেনে দোতলায় তুলল। বাড়িওয়ালা তো আর বিছানা দিবে না। আগেরটাতে তো হোস্টেলের মতো ছিল বলে খাট ছিল, কিন্তু এটাতে তো খাট নেই। আহানা সালমা দাদি থেকে ঝাড়ু এনে দোতলা পরিষ্কার করলো ভালো করে। 12টা বেজে গেছে, তাড়াতাড়ি কাজ সেরে অফিসের জন্য বের হতে হবে। ফ্লোরে বিছানা চাদর বিছিয়ে বালিশ রেখে বসলো সে। পানির বোতল থেকে পানি নিয়ে খেয়ে 5 মিনিট জিরিয়ে আবার উঠে রান্নাঘরে গেল। পাতিলগুলো সেখানে রেখে চালের বালতিটা তাকে রাখলো। এই মাসে আর 10 দিন আছে, তারপরই আমি বেতন পাবো। চাল যা আছে তাতে মনে হয় না 10 দিন যাবে। কিছু একটা করতে হবে। তাড়াতাড়ি হাত মুখ ধরে দরজার তালা দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল সে। হেঁটে হেঁটে চলছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার নিচে আহানার অপেক্ষা করছে, কিন্তু আহানা আসলো না। 26 বার কল করেছে, তাও সে রিসিভ করেনি। আহানা তো ফোন সাইলেন্ট করে রেখেছে। তার এদিকে খেয়াল নেই। অফিসে আসতে দেখলো শান্ত গাল ফুলিয়ে তাকিয়ে আছে ওর দিকে। 1টা বাজতে 7 মিনিট বাকি। সব কর্মচারী আসেনি, আর যারা এসেছে তারা ক্যান্টিনে।
আহানা চেয়ার টেনে বসতেই শান্ত রেগে ও চুলের মুঠি ধরলো। তারপর পা দিয়ে চেয়ার টেনে চেয়ার সহ আহানাকে কাছে নিয়ে আসলো। কি সমস্যা তোমার? কতবার কল করেছি, কিছু না বলে লাইন কেটে রেখে দিয়েছো তুমি। তোমার এত সাহস আসে কোথা থেকে? আমি বাসা চেঞ্জ করছি, তাই রিসিভ করতে পারিনি, ব্যস্ত ছিলাম। হঠাৎ? কিন্তু কেন? কেন? কারণ জানতে চান আপনি? আপনি জানেন আপনার কারণে আজ আমায় এত কাঠখড় পোড়াতে হয়েছে। কি দরকার ছিল আমার বাসায় কারণে অকারণে আসার? আপনার এত আমার বাসায় আসা যাওয়া তারেক আঙ্কেল ঠিকভাবে নেয়নি। আমাকে বাসা ছাড়তে বলেছিল একদিনের ভেতরে, তাই আমি একটা নতুন বাসা নিয়েছি। শান্ত চুপ করে থেকে আহানার দিকে চেয়ে আছে। ওই তারেক বলদটারে পিটাইয়া পিঠে ছাল তুলে সেটা দিয়ে চামড়ার দোকানে একটা একটা দোকান একটা খুলে ব্যবসা লাটে উঠাবো আমি। না হলে আমি আহানার মিস্টার অশান্ত না। শুনুন, আপনাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আর কখনো আমার আশেপাশে আসবেন না, দূরে থাকুন বলতেছি। তোমার নতুন বাসার অ্যাড্রেস দাও। দিব না। আপনার লজ্জা করে না? এত কিছুর পরও আমার বাসার ঠিকানা চাচ্ছেন? এবার আমাকে রাস্তায় নামাবেন নাকি? তোমার বলতে হবে না। তোমার বাসার ঠিকানা বের করা আমার কাছে 2 মিনিটের ব্যাপার, বুঝছো? আর রইল কথা, তোমার ওই বাসাটাও যাবে না আমার কারণে, দেখিও। দেখার দরকার নেই আমার। আপনি প্লিজ আমাকে আমার মতো চলতে দিন, প্লিজ। শান্ত কম্পিউটারে মনোযোগ দিল। আহানা কিছুক্ষণ চুপ করে বসে থেকে এখন ফাইলগুলো বের করতেছে। সারাদিনে দুজনের সাথে একটা কথাও বলেনি। সন্ধ্যায় অফিস ছুটি হতে আহানা হাঁটা ধরলো। আজ শান্তর বাইকের জন্য দাঁড়ায়নি। শান্তকে আগেই থামিয়ে দিলে তারেক আঙ্কেল বাসা ছাড়তে হতো না আমাকে। শান্ত বাইক নিয়ে এসে দেখলো আহানা অনেক দূর চলে গেছে। তাও ওকে দেখা যাচ্ছে না, কারণ ফাঁকা রোড বলে আহানা বারবার পেছনে তাকাচ্ছে। শুধু মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, কিন্তু কাউকে তো দেখছে না। শেষে হাঁটার গতি বাড়িয়ে রাত হওয়ার আগে সন্ধ্যা থাকতে থাকতে বাসার সামনে এসে পড়ল সে। উফ, বাঁচলাম। পা মনে হয় ভেঙে যাবে। এতদূর কি আর হেঁটে আসা যায়? বাসার দরজার তালা খুলে ভিতরে পা রাখতেই গলা শুকিয়ে গেল আহানার। পুরো রুম অন্ধকার। একা একটা বাসা, ভয় লাগারই কথা। কাপা কাপা হাতে লাইটের সুইচ টিপে দিতে বাতি জ্বালালো সে। নিচে বিছানার চাদরের উপর ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল আহানা। চাল ধোয়ার জন্য নিতেই দরজায় কে যেন নক করলো। কলিং বেল নেই। যারা আসবে তারা দরজায় টোকা দিবে। আহানা রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা খুলল। একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আহানার দিকে চেয়ে হেসে দিয়ে বলল, নানুমণি তোমাকে ডেকেছে। তুমি কে? আমি অলি আহমেদ। ওই যে পাশের বাসা আছে না, নীল রঙের টিনের বাড়ি, ওটাতে আমি থাকি। আমি আর আম্মু আর আব্বু, আমার ছোট ভাই। আর তার পাশে যে সবুজ রঙের টিনের ঘরটা আছে, ওটাতে আমার চাচু আর চাচি, আমার চাচাতো বোন থাকে। আর তার পাশে যে ছাই রঙের টিনের ঘরটা আছে না, ওইটাতে আমার দাদা দাদি থাকে। আর আমার চাচাতো বোনের নাম তন্নি। আর আমার ভাইয়ের নাম অমি। আমার মায়ের নাম সাইমা খাতুন। বাবার নাম তকিদ আহমেদ। আমি ক্লাস 2-তে পড়ি। আর ওকে ওকে, বুঝেছি সব। আসো, ভেতরে আসো। না, নানুমণি বলেছে তোমাকে নিয়ে যেতে। আর আমি এখন থেকে তোমার খানাপিনা পিয়ন। ডাক পিয়ন শুনেছি, খানাপিনা পিয়ন শুনি নাই কোনোদিন। মানে নানুমণি তোমাকে খেতে ডাকলে আমাকে দিয়ে ডাকবে। ও আচ্ছা, চলো। আহানা নিচতলায় এসে মেয়েটার সাথে ভেতরে গেল বাসার। সালমা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। আহানার দিকে চেয়ে মুচকি হেসে বললেন, প্রথম দিনই তো, তাই তোমাকে আর রাখতে দিব না, আমি খাওয়াবো। তা দুপুরবেলায় কই ছিলে? আমি অলিকে দিয়ে ডাকাইছি, তুমি নাকি ছিলে না। দাদি, আমি অফিসে ছিলাম। ও, অফিসে খেয়েছো তো? আচ্ছা, কথা না বাড়িয়ে এখন খেতে বসো। দাদি, আমি রান্না করে খেতে পারবো, কি দরকার ছিল এত কষ্ট করার? আরে বোকা মেয়ে, এত সব তোমাকে ভাবতে হবে না, আসো বসো। আহানা চেয়ার টেনে বসলো। অলি টিভি চালু করে মোটু পাতলু দেখতেছে আর খিলখিল করে হাসতেছে। আমার পায়ের ব্যথার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারি না,
তাই অলিকে দিয়ে তোমাকে ডাকালাম। ও তো এতক্ষণে ওর 14 গোষ্ঠীর পরিচয় তোমাকে দিয়ে দিছে নিশ্চয়। আহানা হেসে বলল, হুম। শান্ত বারান্দায় দাঁড়িয়ে সিগারেট মুখে দিল, তারপর গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আহানার নতুন বাসার দিকে চেয়ে রইল। আহানা ম্যাডাম, বললাম না আমার কাছে 2 মিনিটের ব্যাপার আপনার নতুন বাসার ঠিকানা বের করার। আর তোমার নতুন বাসা তো একদম আমার বাসার পাশেই। ডেইলি জ্বালানোর ধরন এবার জোস হবে। তোমার বাসার বারান্দা না দেখা গেলেও রান্নাঘরটা দেখা যায়, স্পষ্ট না তবুও হালকা পাতলা দেখা যায়। শান্ত হেসে পকেট থেকে দূরবীন বের করলো আর বলল, এটা দিয়ে তোমাকে স্পষ্ট দেখা যাবে ম্যাডাম আহানা। হা হা, মজা হবে, শুধু মজা। কি রে, কিসের মজা হবে? তোর বিয়ে তো তাই। জবের কি খবর? প্রেগনেন্ট বউরে কতদিন বাপের বাড়ি রাখবি? আরে ধুর, রূপা তো প্রেগনেন্ট না, বাট একটা বাসাও তো নিতে হবে। রিয়াজ, সূর্য, তুই সব দামড়া ছেলে, তোদের মাঝে তো এখানে সে আনকমপ্লিট ফিল করবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, এক কাজ করলে হয়, তোদের বাসা তো গ্রামে, সেখানে নিয়ে যা। রূপা আমাকে কাঁচা গিলে খাবে, ওর গ্রাম ভালো লাগে না। বাপরে বাপ, এখন থেকে বউকে ভয় পাস তুই? তুই পাস না? তোর তো প্রথম দিন জ্বর মাইরা দিছিল। ওর নাকি আমার বউ নাকি নাকি হবু? কিছুই না, তাহলে ওর সাথে মিলাস কেন? তোর কার সাথে মিলাবো? তো কার সাথে মিলাবো? যেখানে তাকাই তোদের দুজনকে একসাথে দেখি। তবে প্রেম প্রীতি করিস না এটা ঠিক, বাট সারাদিন ঝগড়া করস। এলিনা বেবি ছিল ওদের সাথে, মেলাই নাই, কারণ ওদের প্রতি তোর কোনোদিন ইন্টারেস্ট ছিল না। বাট আহানার প্রতি তোর ইন্টারেস্ট অভাব হয় না। তো এখন কি একসাথে দেখেছিস আমাকে আর আহানাকে? না। তবে তোর হাতে দূরবীন কেন? অফিস ভার্সিটি ছেড়ে এখন কি ডিটেকটিভ হয়েছিস নাকি? আরে না, ওই যে ইয়ামিনের বাড়ি আছে না, ওই যে ইমামের বাড়ি আছে না, তো ওখানে কি ফলো করবি তুই? যে দূরবীন আনতেই হলো? উনি তো ওনার বউরে নিয়ে একা থাকেন। না, একা না, দোতলা ভাড়া দিয়েছে। আহানাকে ছেড়ে এবার আরেকটা ধরছোস? বিশ্বাস কর, যত মেয়েই তোর লাইফে আসুক না কেন, আহানার মতো পার্টনার পাবি না। সে তোকে মেরে আবার মলম লাগিয়ে দেওয়ার মতো মেয়ে। আরে আমাকে বলতে তো দিবি, দোতলা আহানা ভাড়া নিছে। হোয়াট? তোদের দূরত্ব কি কম ছিল যে এবার তো কাছে চলে আসলো? আমি শেষ, আমি শেষ। সামবডি সেভ মি। এবার ঝগড়ার আকার টাইটানিকের চেয়েও বিরাট আকার ধারণ করবে। চুপ, যা এখান থেকে, বেয়াদব। শান্ত দূরবীন নিয়ে আহানার রান্নাঘরের দিকে তাকালো। জানালা বন্ধ, ঘুমাতে গেছে মনে হয়। আহানা তার রুমে এসে দরজা লাগিয়ে নিচে শুয়ে পড়েছে। পিঠে ব্যথা করতেছে, ফুলের সবার অভ্যাস নেই। বেতনটা কবে পাবো? কত কিছু কেনা বাকি, তোষক, খাট, আলমারি। অনেক কষ্টে এপাশ ওপাশ করে ঘুমিয়ে গেল সে। সকাল সকাল উঠে নামাজ ছেড়ে বসে রইল। 2 কদম হাঁটলে মিষ্টিদের বাসা। আগে তো কত দূর হেঁটে আসতে হতো। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আহানা ওড়নাটা পরে ব্যাগ নিয়ে বের হলো। শান্তদের বাসার সামনে এসে থেমে গেল সে। মুখ তুলে উপরে তাকিয়ে দেখলো শান্ত সিগারেট খাচ্ছে আর ওর দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। আল্লাহ জানে আমাকে ওই দিক থেকে আসার সময় দেখেছে কিনা। আহানা ভয়ে ভয়ে লিফটে উঠল। লিফট থেকে বেরিয়ে বড় একটা দম নিয়ে হাঁটা ধরল সে। শান্ত ওর বাসার দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা না তাকিয়ে মিষ্টিদের বাসায় কলিং বেল চাপ দিতে যাওয়ার আগে শান্ত একটান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলো। দাঁতে দাঁত চেপে বলল, আমার দিকে তাকালে কি হয় তোমার? বললাম না দূরে থাকুন। আপনার কারণে এই কয়দিন ধরে কত কষ্ট করতেছি আমি। আর কত কষ্ট দিবেন? বাকি রেখেছেন কিছু? আমি চাই তুমি আমার আশেপাশে থাকো। আমি তোমাকে কি আপনার আশেপাশে কেন থাকবো আমি? আহানা শান্তর বুকে হাত দিয়ে ওকে সরাতে যেতে শান্ত আরো খিচে চেপে ধরলো ওকে। তুমি আমার সাথে এমন করতে পারো না আহানা। আর আপনি পারেন? আপনার কারণে একবার এক ঝামেলায় পড়তে হয় আমাকে। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। নিন আপনার নোটস। আহানা শান্তর হাত ছাড়িয়ে চলে গেল। শান্তর মেজাজ বিগড়ে আছে। সোফা থেকে জ্যাকেটটা নিয়ে সোজা গেল তারেক রহমানের বাসার দিকে। ওগো শুনছো? কি? দেখো না, এরা কারা?
তারেক রহমান দরজার সামনে গিয়ে ভয়ে চোখ বড় করে 1 মিনিট চেয়ে রইলেন। দরজার ওপাশে 10 থেকে 12টা ছেলে দাঁত কেলিয়ে চেয়ে আছে, আর সবার পেছনে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকা একজনকে দেখা যাচ্ছে, আর সে হলো শান্ত। শান্ত চুইংগাম চিবাতে চিবাতে কাছে এসে তারেক রহমানের গলা টিপে পড়ল। কি ব্যাপার গোলুমোলু আঙ্কেল? আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এটা কি করলেন? আপনি আহানাকে বাসা থেকে বের করেই দিলেন? আপনার এত বড় সাহস! আমাকে কি ভয় লাগে না? লোকে কি বললো না বললো তা ধরে আপনি আহানাকে বের করে দিলেন? আমাকে আর আহানাকে এক বিছানায় দেখেছেন, নাকি আহানার সাথে আপনার অন্য কোনো শত্রুতা আমি আছে? আহানাকে আমি অফিস থেকে বাসায় বাইকে করে পৌঁছে দিই বলে আপনার এত জ্বলে? আহানাকে তো আমি মানবতার খাতিরে হেল্প করছি, আর আপনি কিনা মানবাধিকার লঙ্ঘন করেই দিছেন। হেসে দিয়ে বাসার ভেতর ঢুকে সোফায় বসে পড়ল শান্ত। বলল, রিশাদ, তুই টিভি ভাঙবি, আর অর্ক তুই ডাইনিং ভাঙবি, আর বাকিরা বাসার অন্যান্য সব ভাঙো, আর আমি তারেক আঙ্কেলের হাড্ডি ভাঙবো। ফতুয়া দিয়ে ঘাম মুছে তারেক রহমান বললেন, আমি পুলিশে ফোন দিব। তোমরা এসব কি বলতেছ? আরে দেন দেন, আমরাও বলবো আপনি আপনার ভাড়াটিয়াদের অত্যাচার করে বের করে দেন টাকার লোভে। তাদের টাকার জন্য কথা শোনান, ব্যাস এই 2 লাইনে আপনার জেলে থাকা হয়ে যাবে। আমি এখনই পুলিশে ফোন করতেছি। শান্ত টিভি অন করে টম অ্যান্ড জেরি দেখতেছে। পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। তারেক রহমান দাঁত কেলিয়ে শান্তর দিকে তাকালো। শান্ত দাঁত কেলিয়ে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলো পকেট থেকে ভাঁজ করা বড় কাগজ বের করে ভাঁজ খুলে নিল। কাগজে লেখা, ভাড়াটিয়ার অধিকার দিতে হবে, দিতেই হবে। তারপর কাগজ ওপরে তুলে সবাই বলা শুরু করলো, মানি না, মানবো না। নারী অত্যাচার মানবো না, মানি না, মানবো না। ভাড়াটিয়াদের অত্যাচার মানবো না। ওদের মুহূর্তে এমন বদলে যেতে দেখে তারেক রহমান চোখ কপালে উঠে গেছে। আসলো মারধর করতে, এখন আবার কিনা আন্দোলন শুরু করেছে। পুলিশ এসে বললেন, কই কারা আপনার বাসার জিনিসপত্র ভাঙতে এসেছে? তারেক রহমান ঢোক গেলে বললেন, এরা। কিন্তু এরা তো দেখি আন্দোলন করতেছে, কি সমস্যা? শান্ত সোফা থেকে উঠে এসে বলল, এই আঙ্কেলটা ভাড়াটিয়াদের অত্যাচার করে বের করে দেয়, টাকার জন্য যা না তা বলে, তাই আমরা অধিকার চাইতে এসেছি। পুলিশ এবার মুখ ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বললেন, ফাজলামি করেন? আমি তো ভাঙচুরের কোনো নিশানা পেলাম না। সামান্য একটা ঘটনার জন্য আপনি আমাদের সময় নষ্ট করলেন, আর এখন নিজেকে বাঁচাতে আপনি মিথ্যা বলতেছেন। এরা আপনাকে মারতে এসেছিল? কই? কথাগুলো বলে পুলিশ চলে গেল। শান্ত টেবিল থেকে একটা আপেল নিয়ে যেতে যেতে বলল, গিয়ে আহানাকে বলেন ফেরত আসতে। বহুত কষ্ট দিছেন ওকে, আর সহ্য করতে দিব না আমি। মাইন্ড ইট। আমাকে চেনেন না আপনি? অলিগলির কয়েকটা ছেলে মেয়েকে বলিন শান্ত ভাইকে, কি তার পরিচয়। তাহলে বায়োডাটা পেয়ে যাবেন, আর কোনোদিন আমার সাথে লাগতে আসার সাহস আসবে না আপনার। আপনার বয়সের কদর করি বলে ফুলের টোকাও দিলাম না আমি। এই নিন কাগজ, এটাতে আহানার নতুন বাসার ঠিকানা আছে। সম্মান দিয়ে কথা বলছি, সো যা বলছি তাই করেন, না হলে সত্যি সত্যি আপনার ওই শখের ডাইনিং আর টিভি ভাঙবো আমি, আপনার ফতুয়ার কসম। বাই। সবাই বাইকে বসে চলে গেল। বাইক 10টার মতো। হইচই লেগে গেছে পুরো কলোনিতে। তারেক রহমানের কলিজা এখনো কাঁপতেছে। পতুয়া পাল্টে এক পাঞ্জাবি পরে বউকে নিয়ে বের হলেন আহানার বাসার দিকে। আহানা ভাত বসিয়ে দিয়ে হাঁড়ি পাতিল সব এক এক করে তাকের উপর সাজিয়ে রাখছে। দরজার নখ হতে ওড়না পড়তে পড়তে গেল সে দরজা খুলতে। দরজা খুলে দেখলো তারেক রহমান আর তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। চোখে মুখে তাদের অসহায়তার ছাপ। আহানা সালাম দিয়ে ব্যস্ত হয়ে ওনাদের ভেতরে আসতে বলল, কিছু নেই যে বসতে দিবে, এই ভেবে সে মাপ চাইল। না মা, চেয়ার লাগবে না, আমরা ঠিক আছি, তুমি ফেরত চলো। আহানা ওনার কথা শুনে চুপ করে থেকে বলল, কিন্তু কেন? এমনি, তোমাকে ছাড়া আমাদের একা একা লাগে, তোমাকে তো ভালোবাসতাম অনেক, তাই। আহানা হেসে দিয়ে বলল, না আঙ্কেল, আমি আর যাব না, সরি। আমি এখানে আমার দাদা দাদি পেয়েছি, তারা আমাকে অনেক ভালোবাসে, আপনারাও বাসেন, তবে এনাদের একা ছেড়ে যেতে পারবো না। তারেক রহমান ঢোক গেলে বললেন, তাহলে কথাটা শান্তকে বুঝিয়ে বলো কেমন, সে না হয় আবার আমাকে ধরবে। আনা ভ্রু নাচিয়ে বলল, উনি কি করেছেন? না, কিছু করে নাই, এমনি বললাম, আসি কেমন?
দুজনে তড়িঘড়ি করে চলে গেলেন। আহানার নিচে ধপ করে বসে চেয়ে আছে দরজার দিকে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারবো না। ওকে বাসা পাল্টানোর কথা শোনানোই ঠিক হয়নি। আহানা তাড়াতাড়ি ভাত খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। শান্তদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো শান্ত বাইক নিয়ে বের হচ্ছে। ওকে দেখে তড়িঘড়ি করে একটা পিলারের পেছনে লুকিয়ে পড়লো আহানা। শান্ত হেলমেট পরে হেসে দিয়ে পড়ল, একটা পিলার কি আর মোটা হাতিকে লুকাতে পারে? আহানা রেগে তাকিয়ে বলল, কি বললেন? আমি হাতি? আপনার কথাবার্তার কোনো লাগাম নেই না? শান্ত বাইক স্টার্ট দিয়ে যেতে যেতে বলল, জি, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ভাবল, যাক বাবা, সন্দেহ করে নাই যে আমি ওই রোড দিয়ে যাচ্ছি। কেন, বাঁচলাম। তারপর সে ভার্সিটিতে এসে সোজা বটতলায় গেল। তমাল ভাইয়া, শান্ত ভাইয়া কোথায়? শান্ত তো একটা কাজে বাজারে গেছে। কেন, কি হয়েছে? কিছু না। আহানা ক্লাসে ফিরে এসে বসলো। রূপা তার বিয়ের খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আহানা এক ধমক দিয়ে থামিয়ে দিল ওকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না। তাহলে আমার উপর দিয়ে রাগ ঝাড়ছস কেন? বলছি না কিছু না। ভার্সিটি ছুটি হয়ে গেছে, কিন্তু শান্তর কোনো খবর নাই। আহানা ওকে বকতে বকতে অফিসের দিকে হেঁটে যাচ্ছে। এভাবে আর কত পালাবেন আমার থেকে? অফিসে আস। আহানা শান্তর সামনে গিয়ে রাগে এক দৃষ্টিতে চেয়ে আছে। হাই, কি খবর? আপনি আপনি তারেক আঙ্কেলকে কি বলেছেন? আপনাকে বলছি আমি, আমার হয়ে তদারকি করেন। না, বলনি। আর আমি কি করব কি করব না সেটাও তোমার এভাবে ভাবতে হবে না। তোমাকে জিজ্ঞেস করিনি আমি। আর কেনই বা এত তোমাকে কৈফিয়ত দিচ্ছি আমি? চোখ রাঙিয়ে শান্ত মুখে সেন্টার ফুড ঢুকে পাশ কাটিয়ে চলে গেল। আহানা ওর দিকে চেয়ে রেখে সামনে পা রাখতেই নিহাল এসে দাঁড়ালো। কি? আবার কি? দেখো আহানা, আমি অনেক ভেবেছি। আমার মনে হয় আমি ভুল ছিলাম। সেদিন তোমার অনাথ হওয়ার কথা শুনেও আমার বিয়েতে হ্যাঁ করা উচিত ছিল, বাট আমি করিনি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে কাছে টেনে নাও। আপনি এসব কি বলতেছেন? দেখুন, আপনাকে ভালোবাসি না, ওকে? বাই। আমাকে এত ডিস্টার্ব করবেন না। আহানা গিয়ে তার কেবিনে বসলো। নিহাল আহানার দিকে চেয়ে বলল, তোমাকে তো আমি লাভ করি না, কিন্তু কথা হলে গিয়ে শান্তর সাথে বাজি ওর ধারণা তোমাকে আমি পটাতে পারবো না। কিন্তু এই বাজি তো আমি জিতবই। তুমি যে অনাথ, তোমাকে বিয়ে করে পরদিন লাথি মেরে বের করা আমার বাঁ হাতের খেল। সব কিছুতে ছাড় দিতে পারি, কিন্তু বাজিতে না। শান্ত জাস্ট ওয়েট অ্যান্ড সি। আহানা রাফি স্যারকে ফাইল দেখিয়ে কেবিনে এসে দেখলো ছোট্ট একটা বক্স, ঝকমকে কাগজে মোড়ানো আর উপর দিয়ে লাল ফিতা বাঁধা। সে বক্সটা খুলে দেখলো ঝকমকে কাগজে মোড়ানো আর উপর দিয়ে লাল ফিতা বাঁধা। সে বক্সটা খুলে দেখলো একটা রিং। আহানা রেগে বক্সটা শান্তর গায়ে মেরে দিল। কি সমস্যা আপনার? এটা কি দিছেন? মজা করার একটা লিমিট থাকে। মানে? আমি কেন দিতে যাব আজব? আপনি দেননি? এটা আমি দিয়েছি আহানা। নিহাল কাছে এসে আহানার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? শান্তর চোখ লাল টুকটুকে হয়ে গেছে। বসা থেকে দাঁড়িয়ে গেছে সে। আহানা হাত ছাড়াতে নিতেই নিহাল আরো শক্ত করে ধরে আকুতি মিনতি করতে লাগলো। নিহাল, ছাড়ুন, আমার লাগতেছে। শান্ত এক ধাক্কা দিয়ে নিহালকে সরিয়ে দিল। ও বলছে না ওর লাগছে, কথা কানে যায় না তোর? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শান্ত। ইউ জাস্ট শাট আপ। আহানার গায়ে একটা টোকাও দিবি না। টোকাও দিবি তো তোর হাত ভেঙে তোর মাথায় ব্যাকগ্রাউন্ড বানিয়ে সাজিয়ে দিব। নিহাল শার্টের কলার ঠিক করে চলে গেল। আহানা চুপ করে চেয়ারে গিয়ে বসছে। শান্ত ঢকঢক করে পানি খেয়েই যাচ্ছে। তারপর সিগারেট একটা ধরিয়ে নিচের দিকে গেল। বাইরে দাঁড়িয়ে অফিসের দিকে চেয়ে দেখতেছে আর সিগারেট টান দিচ্ছে। নিহাল কোথা থেকে এসে শান্ত সিগারেটটা নিয়ে নিল। তারপর হেসে দিয়ে বলল, এত কষ্ট এইটুকুতেই? আরে সামনে তো আরো কত কিছু দেখতে হবে তোমাকে। আমি যখন আহানাকে বিয়ে করে নিয়ে যাব, তোমার সামনে রোমান্স করব। চুপ। এসব করার যোগ্যতা তোমার নাই। তাই তো আমি আহানাকে বিয়ে করে সেটা প্রুভ করে দিব শান্ত। আমার সাথে বাজি ধরতে আসিও না। আমি বাজিগর। তুমি তোমার ওভার অ্যাক্টিং নিয়ে থাকো। আমি আহানাকে বিয়ে করে হানিমুনে চলে যাব ততদিনে। শান্ত নিহালের কলার টেনে ধরে বলল, আমি তোরে ছাড়বো না। আহানার থেকে দূরে থাকবি, গট ইট?
কথাটা বলে শান্ত চলে গেল। আজ বিকেলেই সব কাজ শেষ করে আহানা বাসায় ফিরছে। শান্ত যে কি হলো, আমার সাথে একটা কথাও বলেনি সে। বাসায় ফিরে সিঁড়ি বেয়ে উঠতে যেতেই দাদি ডাক দিলেন আহানা। আহানা সব একটা সিঁড়িতে পা রেখেছে, নিচে নেমে সেদিকে গেল দাদির ডাকে। দাদি মুচকি হেসে আহানার হাত ধরে ভেতরে নিয়ে আসলেন। সোফায় দাদা আর কে যেন বসে আছে। আহানার বুকের ভেতর কেমন যেন করছে। না, এটা হতে পারে না, এটা শান্ত হতে পারে না। শান্ত যেন টের না পায়, সেজন্য তো আমি অন্য রোড দিয়ে এসেছি। তাহলে ও এখানে কেন আসবে? কিন্তু না, এটাই শান্ত। আহানা ঢোক গিলে তাকিয়েছে ওর দিকে, আর সে দাদার সাথে দাবা খেলায় মগ্ন। দাদা এমন ভাবে ওর সাথে কথা বলতেছে যেন দূর দূরান্তের সম্পর্ক তাদের। কি রে, চিনছোস তো এরে? আহানা থতমতে খেয়ে বলল, চিনি। তুই আমাদের শান্তকে চিনিস? আগে বলবি না? তাহলেই তো হতো। আপনি এখানে কেন? শান্ত দাবায় চাল দিয়ে আহানার দিকে যে মুচকি হেসে বলল, এই প্রশ্ন তো আমার করা উচিত। তুমি এখানে কেন? কারণ তোমার আগে আমি ওনাদের বাসায় চিনি। তোমার আগে আমি ওনাদের চিনি। আহানা ভ্রু কুচকে বলল, দাদি আমি আসছি। আরে থাক থাক, এত লজ্জা পাওয়ার কি আছে? চা খাওয়ার জন্য ডাকছি তোরে। লজ্জা? কিসের লজ্জা? হইছে না, হইছে না, জানার ভান করতে হবে না, আমরা সব জানি। আহানা মনে মনে ভাবতেছে, এরা কি জানে? বেয়াদবটা কি বলেছে এদের? দাদি হেসে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। দাদা চাল দিতে দিতে বলল, শান্ত আমার নাতির মতো, এমন কোনোদিন বাকি নেই ও আমার খবর নেয় না। বড্ড ভালো ছেলে। কেমন ভালো সেটা আমার থেকে ভালো কেউ জানে না। চা না খেয়ে আহানা বাসা থেকে বেরিয়ে দোতলার দিকে গেল। দরজা লাগাতে যেতেই শান্ত হাত দিয়ে দরজা ধরে ফেললো, ভিতরে ঢুকে গেল। এই, আপনি এখানে কি করেন? এখন কি আমাকে এই বাসা থেকেও বের করে দিবেন? কি সমস্যা আপনার? জান বলতেছি। এটা আমারও বাসা, বললেই হলো আর কি। বের হন বলতেছি। আমি চিৎকার করব, দাদা, দাদি। শান্ত আহানার মুখ চেপে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে ধরল। শোনো, একটা কথা বলি, মন দিয়ে শুনবা, ওকে? না? তাহলে কামড়ে কামড়ে দিব। চুপচাপ আমার কথা শোনো। আমি এই বাসা আমারও বাসা বানিয়ে নিব। কালকের জন্য তৈরি থেকো, ওকে? কথাগুলো বলে শান্ত মুচকি হেসে চলে গেল। আনা থ হয়ে ও চলে যাওয়া দেখছে। এটা কি বলে গেল শান্ত? কালকের জন্য তৈরি থাকবো মানে? আমাকে কি এই বাসা থেকেও তাড়াবে নাকি? আজব তো। আর কি বলল, ওনার বাসা বানাবে? নিজের বাপের এত বড় ফ্ল্যাট রেখে কিনা এবার আমার এই বাসায় থাকবে? থাকাচ্ছি আমি। কাল খবর করে দিব আমাকে এই বাসা থেকে বের করতে চাইলে। আনা ঠাস করে দরজা লাগিয়ে পেছন ফিরে তাকাতেই দেখলো দুটো প্যাকেট ফ্লোরে। আহানা গিয়ে প্যাকেটগুলো হাতে নিয়ে ভাবলো, এগুলো কে রাখলো? আমি তো দরজা লক করে গিয়েছিলাম, তাহলে চাবি পেল কই? আহানা প্যাকেটটা না খুলেই হনহনিয়ে নিচতলায় আসলো। দাদি গাছে পানি দিচ্ছেন আর সূরা ফাতিহা পড়তেছেন। আহানা গিয়ে বলল, দাদি, দাদি, আমি যাওয়ার পর কি কেউ আমার বাসায় এসেছিল? সূরা পড়া শেষ করে উনি বললেন, হ্যাঁ, একটা মেয়ে, নাম রূপা। বলল তোমার বান্ধবী। আমি বাড়তি চাবি দিতাম না, কিন্তু সে বলল সে তোমাকে সারপ্রাইজ দিতে চায়, আর বলল প্যাকেটটা রেখেই চলে যাবে। তাই চাবি দিলাম। অলিকেও সাথে দিয়েছিলাম, কারণ আবার কি না কি করে আমি বিশ্বাস করতে পারছিলাম না। অলি বলল শুধু ব্যাগ রেখে চলে এসেছে। ও। আহানা দোতলায় উঠতে উঠতে ভাবলো, রূপা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাহলে এখনো কল করেনি কেন? ভাবতে ভাবতে আহানা প্যাকেট খুলে দেখলো একটা লাল শাড়ি, সুতোর শাড়ি, নীল ব্লাউজ। লাল শাড়ির সাথে নীল ব্লাউজ কেন? রূপা কি গাঁজা খাইয়া শপিং করছে নাকি? আর একটা প্যাকেটে একটা হালকা পাতলা গলার হার, কানের দুল, টিকলি আর এক মুঠো চুড়ি। রূপা এসব কেন কিনলো? আর চয়েস এত সুন্দর। রূপার চয়েস তো এত ভালো না। আমার কেন জানি মনে হচ্ছে শান্ত কিনেছে এসব। আয়না ফোন নিয়ে সোজা রূপাকে কল করলো। রূপা গন্ডারের মতো ঘুমাচ্ছে পড়ে পড়ে। ফোন বাজতেই লাফ দিয়ে উঠে রিসিভ করে আয়না কিছু বলার আগেই বলল, ওই প্যাকেটে সব আমি কিনেছি। তোকে তো এখনো জিজ্ঞাসাই করিনি। তাহলে? না, তুই হয়তো ভাববি অন্য কেউ দিছে, কিন্তু না, আমিই দিয়েছি। সত্যি বিশ্বাস কর।
সত্যি আমার পিপির ব্যাংকের কসম। হয়েছে, চুপ কর, বিশ্বাস করছি। কিন্তু একটা কথা, লাল শাড়ির সাথে নীল ব্লাউজ দিছিস কেন? মদ খেয়েছিস নাকি আবার? ওটাতে শাড়ি ছিল? কি? তুই কি বললি? না মানে মানে ওটাতে নীল ব্লাউজ ছিল। আমি তো লাল কিনেছিলাম, ওরা ভুলে নীল দিয়া দিছে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রূপা ততক্ষণে লাইন কেটে 2 গ্লাস পানি খেয়ে শান্তকে কল করতেছে। হ্যাঁ রূপা বলো। ভাইয়া, ওই প্যাকেটে শাড়ি ছিল, আমাকে বলেননি কেন? আর একটুর জন্য ধরা খাইতাম আমি। আহানার সাথে আমি মিথ্যা বলতে পারি না, বললে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। সরি ফর দ্যাট, মনে ছিল না শাড়ির কথা তোমাকে যে বলিনি। আহানা প্যাকেটগুলো রেখে চুপচাপ রান্নাঘরে গেল। ভাত বসিয়ে ভাবলো, রূপা কি সত্যি এগুলো কিনেছে? আচ্ছা, কাল টেস্ট করব কে কিনেছে। পরের দিন আহানা মিষ্টিকে পড়িয়ে শান্তর বাসার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। কি ব্যাপার, এই শান্তর কি হলো? আমাকে জ্বালাতে আসলে না? আজ শুক্রবার বলে ভার্সিটি নেই। মিষ্টিকে পড়িয়ে আহানা বাসায় ফিরে বাসার সব কাজ সেরে ভাত বসাতেই যেতেই দরজায় নক হলো। অলির কথা শোনা যাচ্ছে। আহানা গিয়ে দরজা খুলতেই অলি বলল, আজ রান্না করতে হবে না, দাদির বাসায় দাওয়াত। হঠাৎ কেন? সেটা তো জানি না। আহানা গিয়ে চালের বাটি থেকে চাল বাটিতে ঢেলে ছাদে গেল। আজ সকাল থেকে এত বাতাস, আহানার ভালোই লাগছে। এই প্রথম সে এই বাসার ছাদে এসেছে। অলি একটা দড়ি নিয়ে এসে বলল তার সাথে দড়ি লাফ খেলতে। আহানা মানা করছে কিন্তু সে শুনছে না। আহানা বলল সে বেশি লাফাতে পারে না, কম লাফ দিবে। তাতে অলি রাজি হলো। অলি 50 বার লাফ দিয়ে এবার আহানার হাতে দড়ি দিয়ে আহানা দড়ি নিয়ে 3 থেকে 4 বার লাফ মারতে দেখলো দূরের ছাদে কাউকে দেখা যাচ্ছে। এটা তো শান্ত, এতক্ষণ এদিকেই চেয়েছিল। আহানা থেমে গিয়ে ওনা ঠিক করতে যেতেই শান্ত আরেকদিকে মুখ করে চলে গেল। ঢং দেখায় আমাকে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে বলেছে না আজ এই বাড়ি থেকে আমাকে তাড়াবে। আমিও যাব না। আহানা শাড়িটা পরে গলার সেটটা চুড়ি টিকলিও পরে নিল। আয়নায় নিজেকে দেখে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। শান্ত যদি মুচকি হাসে, এর মানে দাঁড়াবে সে দিছে এগুলো। ওর মুখের দিকে খেয়াল রাখতে হবে। অফিসে পা রাখতে আহানা দেখলো শান্ত ফোনে কথা বলতেছে। আহানার দিকে একবার তাকিয়ে কম্পিউটারে একটা ফাইল কমপ্লিট করায় ব্যস্ত হয়ে গেল। আহানা ভ্রুকুচকে ভাবলো, কি ব্যাপার, কোনো রিয়াকশন নাই কেন ওনার? আজব তো। শান্তর পাশে বসে আহানা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে কেমন লাগছে? ভালো। শুধু ভালো? তোমাকে তো শুধু ভালোই লাগে। হ্যাঁ, আমাকে তো শুধু ভালোটাই লাগে, আর বেশি ভালো লাগে না। ওয়াও আহানা, তোমাকে কি জোস লাগতেছে। বাই দ্য ওয়ে, লাল শাড়ির সাথে নীল ব্লাউজ পরছো কেন? আহানা ইতস্তত বোধ নিয়ে লিজার কথায় হেসে বলল, লাল ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না। শান্ত আজ রাফি স্যারকে বলে তাড়াতাড়ি চলে গেছে অফিস থেকে। আহানার তো কলিজে কাঁপতেছে, না জানি দাদা দাদিকে কি আজব সাজব বানিয়ে বলতেছে। আমাকে যদি ওরা বের করে দেয় আমি কোথায় যাব? আহানা অনেক কষ্টে কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গেল তার। ভয়ে ভয়ে হেঁটে বাসায় ফিরল গতি বাড়িয়ে। সব দেখে চুপচাপ আহানা পা টিপে টিপে বাসার ভেতর ঢুকলো। দাদা দাদির বাসা থেকে শোরগোল শোনা যাচ্ছে। কি হচ্ছে কে জানে। আহানা দোতলায় উঠতে যেতেই দাদার ডাক শুনতে গিয়ে থেমে গিয়ে জি বলে বাসার ভেতর ঢুকলো সে। দাদা বললেন ভেতরের রুমে যেতে, সেখানে দাদি আছেন। আহানা ভেতরের রুমে যেতে যেতে সোফার দিকে তাকালো। 2 জন হুজুর বসে আছেন, তার মধ্যে একজন চশমা পরা হুজুরের মতো লম্বা দাড়িওয়ালা। তিনি কাগজ কলম নিয়ে কিসব লিখে যাচ্ছেন আর দাদার সাথে কথা বলতেছেন। শান্তকে তো দেখা যাচ্ছে না। আহানা ভেতরের রুমে এসে যা দেখলো তা দেখে তার চোখ কপালে। রুম ভর্তি সব মহিলা, সবাই আহানার দিকে চেয়ে মুচকি হেসে আছে। দাদি আহানাকে ধরে খাটে বসিয়ে ও থুতনি ধরে টেনে ওনার হাত মুখে নিয়ে চুমু খেলেন আর বললেন, সোনার টুকরো মেয়ে। আহানা কিছু বুঝতেছে না। শেষে হা করলো কথা বলার জন্য। তার আগে পেছন থেকে একজন মহিলা ধাক্কা দিয়ে বললেন,
তা মেয়ে, এতদিন ধরে প্রেম করছো, বিয়ের কথা মুখে আনলেই এমন করো কেন? সম্পর্ককে বৈধ রূপ দিয়ে দিয়ে থাকাটা হালাল কাজ। মুসলিম মেয়ে হয়ে এসব জানো না? মানে কি? শান্ত এসে গেছে গো, তোমরা আহানাকে রেডি করো। একজনের মুখে কথাটা শুনে আহানা বলতেছে, কি হয়েছে? কি হবে? কেন হবে? কেউ তার কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। একজন তো আহানার শাড়ির আঁচল টেনে ওর মাথার উপর দিয়ে দিল, আরেকজন আহানার হাত ধরে ওকে দাঁড় করিয়ে দিল। 1 মিনিট, কি হচ্ছে এসব? আরে মেয়ে, না জানার ভান করো কেন? তুমি নিজে লাল শাড়ি পরে তৈরি হয়ে এসেছো, আর বলতেছো কি হয়েছে? তোমার বিয়ে হচ্ছে, বিয়ে। আহানা চোখ তুলে বলল, কি বললেন? কার সাথে? রুমের সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আহানা বিরক্ত হয়ে সোফার রুমের দিকে চলে গেল। সোফার রুমে আসতেই দেখলো যিনি চশমা পরেছিলেন তিনি শান্তকে কিসব জিজ্ঞাসা করতেছেন। সম্ভবত নাম জিজ্ঞাসা করেছেন। নাম? শান্ত নাম বলল, শাহরিয়ার শান্ত। তারপর আহানার দিকে তাকালো। আহানা ওর দিকে তাকিয়ে চুপ করে আছে। ও নীল পাঞ্জাবি পরে এসেছে এখানে, সোফায় ভদ্রভাবে বসে আছে, মাথায় সাদা টুপি। নিজের নাম বলে আহানার দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। আহানা ঘোমটা খুলে শান্তর হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে গেল। কি সমস্যা আপনার? এসব কি হচ্ছে? আমার আর তোমার বিয়ে হচ্ছে। আমি আপনাকে বিয়ে করব না। ওকে, এরকম ফাজলামো করার আগে আমার সাথে কথা বলা উচিত ছিল আপনার। ওহ, তাহলে শাড়ির প্যাকেটটা আপনিই দিছিলেন? হ্যাঁ, আমি দিয়েছি। আর আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। বললেই হয় না? আমি আপনাকে বিয়ে করব না। এখন গিয়ে বলেন ওনাদের চলে যেতে। কাজী সাহেব আমার সব নাম পরিচয় লিখে নিছে, এবার তোমার পালা। তুমি তোমার পরিচয় নাম দিয়ে বসো। কবুল বললে কবুল বলবা, কবুল বলতে বললে কবুল বলবা। সম্ভব না, আমি এই বিয়ে কিছুতেই করব না। বলা নেই কওয়া নেই, আপনি এত বড় একটা ডিসিশন আমাকে না জানিয়েই নিয়ে নিলেন।